গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি নিমাই ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস পিয়াসা। আজ শোনাব উপন্যাসটির পঞ্চম পর্ব। প্রিয় পিয়াসা, আমি মৈনাক। আমি জানি তুমি এই চিঠি পেয়ে অবাক হয়ে যাবে। আমি স্বীকার করছি, তোমার অবাক হবার যথেষ্ট কারণ আছে। এই চিঠি লিখতে বসে আমি নিজেও বিস্মিত হয়ে যাচ্ছি, কিন্তু তবুও না লিখে পারছি না। একদিন নয়, দুদিন নয়, পুরো 3টে বছর আমরা একসঙ্গে কলেজে কাটালাম। তোমার আমার কম্বিনেশন এক হওয়ায় দুজনে একসঙ্গে ক্লাস করেছি সকাল থেকে বিকেল। তারপর গোধূলির আবছা আলোয় কলেজের মাঠে বসে কখনো আমরা দুজনে, কখনো অন্য বন্ধু বান্ধবীর সাহচর্যে আকাশ পাতাল নিয়ে তর্ক বিতর্ক গল্পগুজব করেছি। মাঝে মধ্যে আড্ডা দিয়েছি কফি হাউস কিংবা পুটিরামের দোকানে বসে। আবার কখনো কখনো বাল্মীকি বা সাত্তকীর পাল্লায় পড়ে তোমার সঙ্গে আমিও সিনেমা থিয়েটার দেখেছি। আরও আরও কত কি আমরা করেছি। এই 3 বছরে বোধহয় 30 দিন বিক্ষোভ, মিছিল, ধর্মঘট হয়েছে। তোমার মতো আমিও কোনোদিন কোনো রাজনৈতিক ঝুট ঝামেলায় জড়িয়ে না পড়ার জন্য ওইসব দিন আমরা কয়েকজন কোথাও না কোথাও বেড়াতে চলে গেছি। সারা দিন আনন্দে খুশিতে কাটিয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরে গেছি। কারণে অকারণে, কখনো একা, কখনো অন্য 2-1জনকে নিয়ে ছুটির দিনে তোমাদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হই হুল্লোড় করে এসেছি। ইচ্ছে করলে এখনই তোমাদের বাড়ি যেতে পারি বা তোমাকে টেলিফোন করতে পারি, কিন্তু তবু কেন তোমাকে চিঠি লিখছি? 3 বছরে কয়েক হাজার ঘন্টা বকবক করার পরও কি নতুন কিছু বলার থাকতে পারে? হ্যাঁ পিয়াসা, অনেক কথাই তোমাকে বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। সেই কথাগুলো বলবো বলেই আজ তোমাকে চিঠি লিখছি। প্রথম থেকে শুরু করি। আমাদের বাড়ির পেছন দিকের বাগানে পিকনিক করার জন্য কলেজের একদল বন্ধুবান্ধবীর সঙ্গে তুমিও এসেছিলে, কিন্তু তারপর আর কোনো দিন তোমার পক্ষে আমাদের বাড়িতে আসা সম্ভব হয়নি। আমি জানি কলকাতার উপকণ্ঠের বেশ কিছু জায়গায় যাতায়াত করা যেমন কষ্টকর, তেমনি সময় সাপেক্ষ। আমার জানাশোনা অনেকেই হাসতে হাসতে আমাকে বলেন, তোদের বাড়ি যাবার চাইতে দিল্লি বোম্বে যাওয়া অনেক সহজ। সে যাই হোক, সে পিকনিকের দিন মার সঙ্গে তোমাদের পরিচয় হয়েছিল। তোমাদের সঙ্গে কথাবার্তা বলে মা খুব আনন্দ পেয়েছিলেন। মার সঙ্গে আলাপ করে তোমরাও বোধহয় খুশি হয়েছিলে। আমি তোমাদের বাড়িতে যাতায়াত করতে করতে তোমাদের পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে পারলেও আমাদের ফ্যামিলি সম্পর্কে তুমি বিশেষ কিছুই জানো না। শুধু জানো, আমি কলেজে ভর্তি হবার পরপরই আমার বাবা মারা যান। তাই তো আমার আসল বক্তব্য জানানোর আগে আমাদের পরিবার সম্পর্কে কিছু বলতে চাই। আমার ঠাকুরদার বাবা অবিনাশ চন্দ্র অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু পারিবারিক অভাব অনটনের জন্য নির্দিষ্ট দিনের মধ্যে বিএ পরীক্ষার ফি জমা দিতে পারলেন না। পরদিন ভোরবেলায় উনি সোজা চলে গেলেন ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জির কাছে। স্যার আশুতোষকে প্রণাম করেই অবিনাশচন্দ্র বললেন, স্যার, এবারই বিএ পরীক্ষা দেব, কিন্তু কিছুতেই পরীক্ষার ফি জোগাড় করা সম্ভব হলো না। স্যার, ওই ফি মকুব করে দিলে আমি পরীক্ষা দিতে পারি। স্যার আশুতোষ গম্ভীর হয়ে প্রশ্ন করলেন, পরীক্ষা দিলে ফল কেমন হবে? স্যার, আশা করি ভালো হবে। কলেজের পরীক্ষায় কেমন নম্বর পেয়েছিলে? অবিনাশচন্দ্র মুখে কিছু না বলে পকেট থেকে একটা কাগজ বের করে ওর হাতে দেন। কাগজটার উপর দিয়ে একবার চোখ বুলিয়েই স্যার আশুতোষ বললেন, ইউনিভার্সিটির পরীক্ষাতে এরকম নাম্বার রাখতে পারবে? স্যার, এর চাইতেও ভালো করার চেষ্টা করব। ম্যাথমেটিক্সের 3টে প্রশ্ন দিচ্ছি, যদি আধ ঘন্টার মধ্যে ওই 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার পরীক্ষা দেবার ব্যবস্থা করে দেব। পিয়াসা,
বিশ্বাস করো, অবিনাশচন্দ্র মাত্র 20 মিনিটের মধ্যে সঠিক উত্তর লিখে দিয়েছিলেন বলে স্যার আশুতোষ শুধু ওর বিয়ে পরীক্ষার ফি দেননি, নিজের খরচায় MA পড়িয়েছিলেন। এরপর স্যার আশুতোষের উপদেশ মতো অবিনাশচন্দ্র ডেপুটির চাকরি প্রত্যাখ্যান করে অধ্যাপনা শুরু করেন। তোমাকে কোনোদিন বলিনি, আমার বাবা আর ঠাকুরদাও প্রেসিডেন্সি কলেজে পড়েছেন। আমার ঠাকুরদা সত্যেন বসু, মেঘনাথ সাহা, জ্ঞান মুখার্জির সহপাঠী ছিলেন ও স্বয়ং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অন্যতম প্রিয় ছাত্র ছিলেন। 2টি গোল্ড মেডেল নিয়ে MSc পাশ করার পর ঠাকুরদাকে প্রফুল্লচন্দ্রই খুলনা জেলার এক কলেজে অধ্যাপনা করতে পাঠান। ঠাকুরদার অকাল মৃত্যুর জন্যই আমার বাবার পক্ষে MA পড়া সম্ভব হল না। বিধবা মা ও 2টি অবিবাহিতা বোনের দায়িত্ব বহন করার জন্যই বাবা BA পাশ করার পরই স্কুলের শিক্ষকতা শুরু করেন। আমার মা বাবার বিয়ের কাহিনী শুনলে অবাক হয়ে যাবে। ঠাকুরদা সপরিবারে কাশী গিয়েছেন। রোজ বিকেলের দিকে উনি দশাসমেত ঘাটে যান ভাগবত পাঠ শুনতে। তারপর সন্ধ্যা আহ্নিক করে ফিরে আসেন একটু রাত করে। তারপর হঠাৎ একদিন খেয়াল করলেন ওই দশাসমেত ঘাটের এক নির্জন কোণে বসে 15-16 বছরের একটি মেয়ে বেশ মন দিয়ে কি একটা বই পড়ছে। ভাগবত পাঠ শোনা শেষ হওয়ার পরও দেখলেন মেয়েটি একাগ্রমনে বইটি পড়ছে। বিকেল সন্ধ্যে দশাসমেত ঘাটের নানা বয়সের নানা মেয়ে পুরুষকে দেখলেও এই বয়সের কোনো মেয়েকে বই পড়তে দেখে ঠাকুরদা একটু বিস্মিত না হয়ে পারেন না। শুধু সেদিন না, পরপর 5-7 দিন মেয়েটাকে দশাসমেত ঘাটে বসে বই পড়তে দেখে ঠাকুরদার কৌতূহল চেপে রাখতে পারেন না। এগিয়ে যান মেয়েটির সঙ্গে আলাপ করতে। মা লক্ষ্মী, কি পড়ছ? মেয়েটি উঠে দাঁড়িয়ে একটু সলজ্জ হাসি এসে বলে, প্রেম নারায়ণ। কার লেখা? তুলসী দাসের রামচরিত মানসের সংস্কৃত অনুবাদ। কে অনুবাদ করেছেন? ওড়িশার এক মহাপণ্ডিত দশরথ কবিচন্দ্র। তুমি কি কদিন ধরে এই বইটি পড়ছ? হ্যাঁ। তুমি কি সংস্কৃত সাহিত্যের ছাত্রী? মেয়েটি হাসতে হাসতে বলে, না না, আমি সংস্কৃত সাহিত্যের ছাত্রী না, আমি গত মাসেই IA ক্লাসে ভর্তি হয়েছি। মেয়েটি মুহূর্তের জন্য থেমে বলে, সংস্কৃত পড়ি বাবার উৎসাহে। এবার ঠাকুরদা একটু কৌতুক মেশানো হাসি হেসে প্রশ্ন করেন, মা লক্ষ্মীর প্রিয় বিষয় কি? অঙ্ক। অঙ্ক? হ্যাঁ, অঙ্ক আমার খুব ভালো লাগে। ম্যাট্রিক পরীক্ষায় অঙ্কে কত নম্বর পেয়েছিলে? 100-র মধ্যে 100 পেয়েছিলাম। মা লক্ষ্মী, তুমি তো দারুণ মেয়ে। না না, তেমন কিছু না, আমার দাদার দিদি আমার চাইতে অনেক ভালো রেজাল্ট করেছে। তোমরা কি এখানেই থাকো? আমরা কলকাতার বাগবাজারে থাকি, এখানে বেড়াতে এসেছি। তোমার বাবা কি করেন? বাবা ওকালতি করেন, কিন্তু সংস্কৃত আর বাংলা সাহিত্য বাবার প্রাণ। তোমার বাবাকে দশাসমেত ঘাটে আছেন? না, ওরা কেউ এখানে আসেননি। তুমি একাই এখানে এসেছ? হ্যাঁ। একাই ফিরে যাবে? যদি 10-15 মিনিটের মধ্যে দাদা না আসে তাহলে একাই ফিরে যাব। তোমরা কোথায় আছো? জঙ্গল বাড়ি। কাল আবার আসবে? মেয়েটি একগাল হাসি হেসে বলে, যে কদিন এখানে আছি রোজই আসব। এখানে এসে চুপচাপ বসে থাকতে বা বই পড়তে খুব ভালো লাগে। মেয়েটি মুহূর্তের জন্য থেমে বলে, ভারতবর্ষে আর কোথাও তো এই পরিবেশ, এই দশাসমেত ঘাট পাওয়া যাবে না। ঠিক বলেছ মা লক্ষ্মী। এইভাবে 2-3 দিন দশাসমেত ঘাটে দেখাশোনা কথাবার্তার পর ঠাকুরদা একদিন ওদের জঙ্গলবাড়ির আস্তানে হাজির হয়ে ওই মেয়েটির সঙ্গে বাবার বিয়ের প্রস্তাব করলেন এবং ঠিক 1 বছর পর ওদের বিয়ে হয়। মা বাবার বিয়ের 3 মাস পরই আমার ঠাকুরদা আকস্মিক মৃত্যুর জন্য
ইউনিভার্সিটিতে MA পড়ার স্বপ্ন বিসর্জন দিয়ে বাবা স্কুল মাস্টারি শুরু করলেন। কিন্তু কয়েক মাস পরে বুঝলেন ওই সামান্য আয় দিয়ে সংসার চালানো অসম্ভব। বাবাকে দুশ্চিন্তামুক্ত করার জন্য মা পাড়ার 2-1টি স্কুলের ছাত্রীকে পড়িয়ে কিছু আয় করা শুরু করলেন। শুধু তাই না, সঙ্গে সঙ্গে নিজেও পড়াশোনা শুরু করে বছর 5-এর মধ্যেই ম্যাথমেটিক্সে অনার্স নিয়ে BA পাশ করলেন। জানো পিয়াসা, মা বিয়ে পরীক্ষা দেবার আগেই অনার্সের ছাত্রীদের পড়াতেন। শিক্ষিকা হিসেবে মা এত সুনাম অর্জন করলেন যে 3 বেলা তাকে ছাত্রছাত্রীদের পড়াতে হতো এবং বাবার চাইতে অনেক বেশি আয় করতেন। মা ওইভাবে আয় না করলে বাবা বোধহয় পিসিদের বিয়েই দিতে পারতেন না। আমার বাবা BA পাশ করে স্কুল মাস্টারি করলেও ইংরেজি সাহিত্যে যথেষ্ট পণ্ডিত ছিলেন। বাবা ভোরবেলায় ঘুম থেকে উঠেই একটা লাল পেন্সিল নিয়ে স্টেটসম্যান পড়তে বসে সব ভুল সংশোধন করতেন ও ভাষার কোনো ভুল নজরে পড়লেই সম্পাদককে চিঠি লিখতেন। অত্যন্ত মর্যাদার সঙ্গেই বাবার চিঠিপত্র স্টেটসম্যান পত্রিকায় ছাপা হতো। বাবার আরও একটা নেশা ছিল। উনি কলেজে অধ্যাপনা করার সুযোগ পাননি বলে রবিবার নিয়মিতভাবে পাড়ার 2-3টি অনার্সের ছাত্রছাত্রী পড়াতেন এবং তার জন্য কারো কাছ থেকে একটা পয়সাও নিতেন না। ওসব ছাত্রছাত্রীদের মা বাবারা টাকা কড়ি দিতে এলে বাবা হাসতে হাসতে বলতেন, আপনাদের টাকা কড়ি নেওয়া দূরের কথা, আমারই আপনাদের টাকা দেওয়া উচিত। হাজার হোক আপনাদের এই ছেলে মেয়েদের জন্যই তো আমি ইংরেজি সাহিত্যের সঙ্গে যোগাযোগ রাখতে পারছি। এ তো হলো আমাদের বাড়ির একদিকের ছবি। অন্যদিকের কাহিনী বিশেষ সুখের না। খুব স্বাভাবিকভাবেই বড় পিসির বিয়েতে বাবা বেশি খরচ করতে পারেননি। সামান্যই গহনা দিয়েছিলেন। কোনো ফার্নিচার দেওয়া বাবার পক্ষে সম্ভব হয়নি। বড় পিসির শ্বশুরবাড়ি সেজন্য অত্যন্ত অসন্তুষ্ট হয়ে মা বাবাকে শুধু তাদের বাড়ি থেকে অপমান করে তাড়িয়েই দেননি, বড় পিসিকেও কোনোদিন আমাদের বাড়ি আসতে দেননি। ছোট পিসিকে বাবা অসম্ভব ভালোবাসতেন। অনেক দেখে শুনে ভদ্র পরিবারের এক সুপাত্রের সঙ্গেই তার বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিধির বিধানে বিয়ের ঠিক 2 বছর পর এক ভয়াবহ রেল দুর্ঘটনায় ছোট পিসি ও ছোট পিসেমশাই মারা যান। এই দুঃসংবাদ বাবার কয়েক ঘন্টার মধ্যেই বাবার হার্ট অ্যাটাক হয়। মা কিভাবে যে বাবাকে সুস্থ করে তুলেছিলেন তা একদিন বলবো। সে কাহিনী শুনে তুমি অবাক হয়ে যাবে। সুস্থ হয়ে বাবা আবার স্বাভাবিক জীবন শুরু করলেন। এর কয়েক মাস পরই হেডমাস্টার রিটায়ার করায় স্কুল কর্তৃপক্ষ খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে নতুন হেডমাস্টার নিয়োগের ব্যবস্থা করেন। বিজ্ঞাপন অনুযায়ী হায়ার সেকেন্ডারি ক্লাসে অন্তত 5 বছর পড়াবার অভিজ্ঞতা থাকলে অনার্স নিয়ে BA পাশ করা শিক্ষকরাও ওই পদের জন্য যোগ্য ছিলেন। হেডমাস্টার হবার কোনো ইচ্ছা বা মোহ বাবার ছিল না, কিন্তু আমি আর মা প্রায় জোর করে বাবাকে দিয়ে আবেদন করালাম। আবেদন পাঠাবার পরদিনই বাবা হাসতে হাসতে আমাদের বললেন, প্রেসিডেন্ট কিছুতেই আমাকে হেডমাস্টার হতে দেবেন না। মা অবাক হয়ে বললেন, কেন? বাবা চাপা হাসি হাসতে হাসতে বললেন, হাজার হোক ভদ্রলোক IA পাশ করে ADM হয়েছেন, তারপর সরকারি কৃপায় এখানকার 2টো হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেসিডেন্ট হয়েছেন, নিজেকে বড় বেশি পণ্ডিত মনে করেন। তাতে তোমার কি হলো? মা একটু থেমে বলেন, তোমাকে হেডমাস্টার করার সঙ্গে তার সম্পর্ক কি? বাবা আগের মতো চাপা হাসি হেসে বলেন, ADM সাহেব স্কুলের সব অনুষ্ঠানেই বক্তৃতা দেবার সময় হরদম ভুল কোটেশন দেবেনি। বাবা একটু থেমে বলেন, পাছে ছেলেমেয়েরা ভুল শেখে, তাই বাধ্য হয়েই ওইসব অনুষ্ঠানে আমি 2-4 বার বলে দিয়েছি, প্রেসিডেন্ট সাহেব যে কোটেশনটা বললেন সেটা বায়রনের না, শেক্সপিয়ারের। আমি হাসতে হাসতে বলি, উনি ওরকম বলেন নাকি? হরদম বলেন, কোনটা শেক্সপিয়ারের কোনটা বায়রনের তা না জেনেই উনি বলবেনই।
বাবা একটু থেমে বলেন, গত বছর উত্তরবঙ্গে ভয়ানক বন্যা হলো। আমরা স্কুল থেকে বন্যা ত্রাণের জন্য যে অনুষ্ঠান করলাম, তাতে উনি অতুল প্রসাদের 2-3 লাইন বলে বললেন, কবিগুরুর এই আবেদন যেন ব্যর্থ না হয়। মা বললেন, ভদ্রলোক কোটেশন না দিয়ে বক্তৃতা দেন না কেন? ভদ্রলোক নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে এমন সব কেলেঙ্কারি করে ফেলেন যে আমি ভুল সংশোধন না করে পারি না। যাই হোক, বাবা যা সন্দেহ করেছিলেন ঠিক তাই হলো। ইন্টারভিউ বোর্ডের অন্যান্যরা বাবাকে সুপারিশ করলেও প্রেসিডেন্ট বললেন, উনি ভালো মাস্টার হতে পারেন, কিন্তু হেডমাস্টার হবার মতো ব্যক্তিত্ব ওর নেই। শেষ পর্যন্ত অন্য একজন শিক্ষককে ওরা হেডমাস্টার করেন এবং বাবা সঙ্গে সঙ্গে ইস্তফা দেন। সে খবর জানাজানি হওয়ার পরদিনই স্কুলে ছেলেমেয়েরা ধর্মঘট করে। উপরের ক্লাসের প্রায় 300-400 ছেলেমেয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয় বাবাকে সসম্মানে স্কুলে ফিরিয়ে নেবার জন্য। বাবা ওদের বলেছিলেন, তোমরা শুধু আমার ছাত্রছাত্রী না, আমার সন্তানও। আমি তোমাদের পড়াতে রাজি, কিন্তু স্কুল থেকে একটি পয়সাও মাইনে নেব না। যদি তোমরা স্কুল কর্তৃপক্ষের অনুমতি আদায় করতে পারো, তাহলে নিশ্চয়ই আবার স্কুলে গিয়ে যথারীতি তোমাদের পড়াতে শুরু করব। না, স্কুল কর্তৃপক্ষ প্রথমে রাজি হননি, কিন্তু একদিকে ছাত্রছাত্রীদের ধর্মঘট, অন্যদিকে অভিভাবকদের চাপে পড়ে 1 সপ্তাহ পর ওরা বাবার প্রস্তাব মেনে নিতে বাধ্য হন। এই ঘটনার পর বাবা যেদিন প্রথম স্কুলে যান, সেদিন তিনি ছাত্রছাত্রী, অভিভাবক আর অধিকাংশ সহকর্মীর কাছ থেকে কি বিপুল সংবর্ধনা পেয়েছিলেন তা তুমি ভাবতে পারবে না। আমার হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোবার কয়েকদিন আগেই এসব ঘটনা ঘটেছিল। আমি কথায় কথায় বাবাকে বলেছিলাম, আমি যত ভালো রেজাল্টই করি না কেন, কোনো সাধারণ কলেজে ভর্তি হব। বাবা প্রশ্ন করেছিলেন, প্রেসিডেন্সিতে পড়বে না কেন? ওখানে বড় বড় অফিসার আর বড় লোকের ছেলেমেয়েরা পড়ে, ওদের সঙ্গে আমি মানিয়ে চলতে পারবো না। প্রেসিডেন্সিতে শুধু ভালো ভালো ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে। কার বাবা কি করেন বা কত আয় করেন তার সঙ্গে তোমার কি সম্পর্ক? কিন্তু না না, কোনো কিন্তু মনের মধ্যে রেখো না। বাবা মুহূর্তের জন্য থেমে বলেছিলেন, তোমাকে শুধু প্রেসিডেন্সিতে পড়লেই হবে না। আমি যেমন কখনো অর্থের জন্য, কখনো সামান্য এডিএমের কাছে অপমানিত হয়েছি, তোমাকে যেন সে ধরনের অপমান সহ্য করতে না হয়। বাবা একটু হেসে বলেছিলেন, তুই যদি আমার ওইসব অপমানের শোধ না তুলতে পারিস, তাহলে তো আমি মরেও শান্তি পাব না। পিয়াসা, বাবার ওই স্বপ্ন সার্থক করার জন্যই আমি প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছিলাম এবং সেজন্যই তোমার বন্ধু হবার সৌভাগ্য অর্জন করি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কলেজের নোটিশ বোর্ডে অ্যাডমিশনের লিস্টে তোমার নাম দেখেই বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। ছন্দা, নন্দা, গঙ্গা, যমুনা, কাবেরী না, পিয়াসা। আহ, কি সুন্দর নাম! মনে মনে শত সহস্রবার তোমার নাম আবৃত্তি করেছি, পিয়াসা, পিয়াসা, পিয়াসা। শুধু কি তাই, আমার মানসপটে তোমার অপরূপা মূর্তি ভেসে উঠেছে। মাথায় একরাশ চুল, চোখে মুখে সবসময় হাসি লেগে আছে। তাছাড়া দুটো চোখ কি ভীষণ উজ্জ্বল ও বুদ্ধিদীপ্ত। অষ্টাদশীর রূপ যৌবনের মাধুর্যে মুগ্ধ হয়ে বোধহয় ভ্রমরের দলও তোমার সান্নিধ্য ত্যাগ করতে পারে না। আরও আরও কত কি ভেবেছি, ভেবেছি দিন রাত্রির। রাত্রে শুয়ে শুয়ে পড়ার পরও তোমার কথা ভেবেছি, না ভেবে পারিনি। কখনো কখনো মনে হয়েছে বোধহয় তোমার জন্য আমি ঘটনাচক্রে প্রেসিডেন্সিতে ভর্তি হয়েছি। বিধাতা পুরুষের কি কোনো ইঙ্গিত আছে এর পেছনে? এইসব আবল তাবল ভাবতে ভাবতেই হঠাৎ কখনো কখনো মনে হয়েছে, আচ্ছা, তুমি যদি খুব অহংকারী, দাম্ভিক হও, যদি পারিবারিক খ্যাতি, যশ, অর্থের গৌরবে তুমি আমাকে উপেক্ষা করো, যদি আলালের ঘরে দুলালদের সঙ্গেই তুমি মেলামেশা করো,
যদি আমাকে উপেক্ষা করো, যদি... না না, বেশিক্ষণ এসব ভাবতে পারিনি। কয়েক মুহূর্ত পরেই মনে হয়েছে পিয়াসা নিশ্চয়ই ভোরের শিশিরের মতোই স্নিগ্ধ, পবিত্র, বসন্তের মতোই উদার, পাহাড়ি ঝর্ণার মতো হাসি খুশি প্রাণবন্ত। আরও কি ভেবেছিলাম জানো? না না, সেসব আর বলবো না। আমার সেসব পাগলামের কথা শুনলে তুমি হাসবে। তবে একটা কথা নিশ্চয়ই বলবো, মা বাবার বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক আছে। কো এডুকেশনাল স্কুলে পড়ার দৌলতে অনেক মেয়েকে খুব কাছ থেকে দেখেছি ও জেনেছি। তাদের মধ্যে অনেকে সুন্দরী, অনেকে ভালো, কিন্তু প্রেসিডেন্সির নোটিশ বোর্ডে শুধু তোমার নাম দেখে আমি যে চাঞ্চল্য, যে উন্মাদনা, যে স্বপ্ন দেখেছি, তার কোনো দিন ঘটেনি। তাছাড়া তুমি তো জানো আমি একটু লাজুক, একটু ইন্ট্রোভার্ট। তাই তো ঘনিষ্ঠ হবার সুযোগ থাকলেও আমি কখনোই এগিয়ে যেতে পারিনি, ইচ্ছেও হয়নি, মনে তাগিদও বোধ করিনি। তুমি ঈশ্বর বিশ্বাসী কিনা জানি না, তবে আমি মনে করি বিধাতা পুরুষ আমাদের সবার অলক্ষ্যে বসে আমাদের নিয়ে যে খেলাই করুন না কেন, তার বিশেষ কারণ আছে। অকারণে কোনো ঘটনাই ঘটে না। পিয়াসা, কলেজে অ্যাডমিশনের দিনের কথা মনে আছে? তুমি কাউন্টারের সামনে পৌঁছেই পাশ ফিরে আমাকে বললে, প্লিজ আপনার ডট পেনটা একটু দিন। ব্যাক। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে যেন প্রথম কালবৈশাখীর ঝড় উঠল। কয়েক টুকরো মুহূর্তের জন্য তোমার চোখের উপর চোখ রেখেই আমি কলমটা তোমাকে দিলাম। কি একটা কাগজে সই করে তুমি আমার দিকে কলমটা এগিয়ে দিয়ে একটু চাপা হাসি হেসে বললে, ধন্যবাদ। আমি তোমার দিকে একবার চোখ তুলেই বললাম, আপনি পিয়াসা? তুমি একটু কৌতুক মেশানো হাসি এসে বললে, হ্যাঁ। তারপর আমি টাকা করে জমা দিয়ে অফিস ঘর থেকে বেরিয়ে আসতেই তুমি আমাকে ডাকলে, শুনুন। আমি কয়েক পা এগিয়ে তোমার সামনে দাঁড়াতেই তুমি প্রশ্ন করলে, আপনি কি করে জানলেন আমি পিয়াসা? বহুকাল আগের বাংলা সিনেমার বোকা বোকা নায়কদের মতো আমি একগাল হাসি হেসে বললাম, আমার মন বলেছে। তুমি আমার কথা শুনে হাসতে হাসতে কয়েক পা এগিয়ে যাওয়ার পর হঠাৎ থমকে দাঁড়িয়ে পেছন ফিরে আমার দিকে তাকিয়ে হাত নেড়ে আমাকে ডাকলে। তারপর আমি তোমার কাছে যেতেই তুমি জিজ্ঞেস করলে, কফি খাবেন? আমি কি জবাব দেব? আমার জবাব দেবার মতো অবস্থা ছিল নাকি? তুমি আমার জবাবের অপেক্ষা না করে বললে, চলুন কফি হাউজে যাই। তোমার নির্দেশে তোমাকে অনুসরণ করে তোমারই সান্নিধ্যে সে আমার প্রথম কফি হাউজে যাওয়া। কফি হাউসের কাহিনী বাংলা উপন্যাস আর অসংখ্য পত্রপত্রিকার পাতায় পাতায় ছাপা হয়েছে। সেই ঐতিহাসিক কফি হাউজে তোমার মুখোমুখি বসে আমি প্রথম উপলব্ধি করলাম আমি যৌবনে পদার্পণ করেছি, আমি সাবালক হয়েছি। তখন কফি হাউজে বিশেষ লোকজন ছিল না, তাই তো আমরা বসতে না বসতেই একজন মধ্যবয়সী ওয়েটার এসে হাজির। তুমি টেবিলের ওপর তোমার ব্যাগ রেখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলে, কি খাবেন? কফি। কফি তো খাবই, আর কি খাবেন বলুন? না না, এখন আর কিছু খাবো না। তুমি আমাকে কিছু না বলেই ওয়েটারকে বললে, আগে দুটো ফিশ ফ্রাই দিন, তারপর কফি। ওয়েটার চলে যেতেই তুমি একটু হেসে আমাকে জিজ্ঞেস করলে, সত্যি বলুন তো আপনি আমার নাম জানলেন কি করে? কলেজের নোটিশ বোর্ডে আপনার নাম দেখেই মনে হয়েছিল আপনি নিশ্চয়ই একটু স্বতন্ত্র ধরনের মেয়ে হবেন। তাই নাকি? হ্যাঁ। তারপর? তুমি সঙ্গে সঙ্গে আবার বললে, তখন তো অফিসে অনেক মেয়ে টাকা কড়ি জমা দিতে এসেছিল, কিন্তু আমি যে পিয়াসা তা বুঝলেন কি করে? আমি বলতে পারলাম না, পিয়াসা কখনো কখনো মানুষের মধ্যে
হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জেগে ওঠে এবং তখন সে অনেক অভাবনীয় ব্যাপারেই ভাবতে পারে, জানতে পারে। তোমার বুদ্ধিদীপ্ত ওই ঘন কালো দুটো চোখ আর ওই মাধুর্য ভরা মুখখানা দেখেই আমি স্থির জেনেছিলাম এ তো আমার স্বপনচারিণী ছাড়া কেউ হতে পারে না। না না, এসব কথা শুধু সেদিন না, কোনো দিনই তোমাকে বলতে পারিনি, ভবিষ্যতেও পারব কিনা জানি না। সেদিন শুধু বলেছিলাম অন্য সব মেয়েদের থেকে আপনাকে এত বেশি আলাদা, মানে স্বতন্ত্র মনে হলো যে ঈশ্বরের কৃপায় ঠিক সেই মুহূর্তে ওয়েটার এসে আমাদের সামনে দুটো ফিশ ফ্রাই রাখতেই আমাকে আর কথাটা শেষ করতে হলো না। তুমি ফিশ ফ্রাইয়ের প্রথম টুকরোটা মুখে দিতে গিয়েও না দিয়ে আমার দিকে মুখ তুলে বললে, আপনি তো আচ্ছা ছেলে, আপনার কি নাম তাও আমাকে বললেন না। সরি, আমার নাম মৈনাক সরকার। বাহ, সুন্দর নাম তো। তুমি সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন করলে, কে আপনার নাম রেখেছিলেন? আমি একটু হেসে বলি, আমার মার নাম মেনকা। বাবা বলতেন আমি হিমাবত না হলেও তোমার মা তো মেনকা, তাই তোমার নাম রেখেছি মৈনাক। ফিশ ফ্রাই খেতে খেতে তুমি আবার একটু হেসে বললে, স্বয়ং ইন্দ্র অন্য সব পর্বতে ডানা ছেটে দিতে পারলেও মৈনাক পর্বতে ডানা ছাঁটতে পারেননি। এক টুকরো ফিশ ফ্রাই মুখে দিতে গিয়েও দিতে পারি না। আমি অবাক হয়ে বলি, আপনি এসব পৌরাণিক কাহিনীও জানেন? এসব আমি ঠাম্মার কৃপায় জেনেছি। আপনার ঠাকুমা বেঁচে আছেন? হ্যাঁ, একদিন আপনার ঠাম্মাকে দেখতে যাব। আজই চলুন না। তুমি মুহূর্তের জন্য না থেমে বললে, শুধু ঠাম্মা কেন, আমার মা আর পিসির সঙ্গেও আপনার আলাপ হবে। এবার তুমি একটু হেসে বলেছিলে, আমাদের বাড়িতে গেলে আপনার খারাপ লাগবে না? না না, খারাপ লাগবে কেন, কিন্তু আসলে তোমার মতো সহজ সরলভাবে বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে কোনো মেয়ে অপরিচিত একটি ছেলের সঙ্গে মিশতে পারে তা আমি ভাবতে পারিনি। পরপর দুটি সন্তান গর্ভাবস্থায় নষ্ট হয়ে যাবার পর আমার জন্ম, তাই তো আমার মা বাবা আমার সম্পর্কে সবসময় একটু বেশি সতর্ক থেকেছেন। আমি স্কুলে হই হুল্লোড় করেছি, খেলাধুলা করেছি, নাটকে অভিনয়ও করেছি, বন্ধুদের সঙ্গে দু একবার 2-4 দিনের জন্য বেড়াতেও গিয়েছি। না, মা বাবা কোনো আপত্তি করেননি। তবু কি যেন দ্বিধা দ্বন্দ্বের জন্য তোমার মতো আত্মপ্রত্যয় তখন আমার ছিল না। আমাকে থামতে দেখে তুমি সোজাসুজি আমার চোখের পর চোখ রেখে বললে, হাজার হোক আমরা তো একসঙ্গে পড়াশুনো করব, তাহলে এত দ্বিধা করছেন কেন? না না, দ্বিধা না। একটু দেরি হলে বাড়িতে বাবা মা চিন্তা করবেন। আমি একটু হেসে বললাম, না না, চিন্তা করবেন না। তাহলে চলুন কফি খেয়ে উঠে পড়ি। আমাদের কফি খাওয়া শেষ হতে না হতেই ওয়েটার বিল নিয়ে হাজির হয়। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করি। তুমি মাথা নেড়ে বললে, আমি আপনাকে ডেকে আনলাম আর আপনি টাকা দেবেন, তাই কখনো হয়? শুধু কফি হাউজের বিল না, শুধু কফি হাউজের বিল না, তোমাদের বাড়ি যাবার সময়ও তুমি কিছুতেই বাসের টিকিট কাটতে দিলে না। তারপর তোমাদের বাড়ি পৌঁছেই যিনি দরজা খুলে দিলেন, তুমি 2 হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে চিৎকার করে বললে, পিসি, আই এম এ কলেজ গার্ল। হাসিতে খুশিতে পিসির মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। তোমার ওই চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে তোমার মা আর ঠাম্মা এলেন। তুমি 2 হাত দিয়ে ওদের দুজনের গলা একসঙ্গে জড়িয়ে ধরে আবার আগের মতো চিৎকার করে উঠলে, ঠাম্মা, ফ্রম টুডে আই এম এ কলেজ গার্ল, বি কেয়ারফুল। আনন্দে গর্বে ওরাও একগাল হাসি হেসে তোমাকে জড়িয়ে আদর করলেন।
এতক্ষণ পর তোমার সম্বিত ফিরে এলো যে আমি পেছনেই দাঁড়িয়ে আছি। তুমি মুহূর্তের জন্য ফিরে আমাকে দেখেই বললে, ঠাম্মা, এ আমার এক নতুন বন্ধু, আজই আমার সঙ্গে ভর্তি হলো। তোমার কথা শুনেই তোমার প্রেমে পড়ে গেছে। এই কথা বলেই তুমি হেসে উঠলে। ঠাম্মাও হাসতে হাসতে বললেন, আমার এই কাঁচা বয়সে যদি ছেলেরা প্রেমে না পড়ে তাহলে আর কবে পড়বে? আমি তোমার ঠাম্মাকে প্রণাম করতেই উনি দুহাত দিয়ে আমার মুখখানা ধরে কপালে চুমু খেলেন। তোমাদের মাকে প্রণাম করতেই উনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? মৈনাক সরকার। বাহ, ভারী সুন্দর নাম। তোমার মা আমার হাত ধরে বললেন, ভেতরে এসো। ড্রয়িং রুমে না, ঠাম্মার ঘরেই আমাকে নিয়ে যাওয়া হলো। ওই ঘরে ঢুকেই তুমি একজন অত্যন্ত সৌম্য দর্শন বৃদ্ধের ছবি দেখিয়ে বললে, আমার দাইয়ের ছবি। হি ওয়াজ মাই ফার্স্ট বয়ফ্রেন্ড। ইনফ্যাক্ট হি ওয়াজ মাই ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। তোমার ঠাম্মা আমার দিকে তাকিয়ে একটু ম্লান হাসি এসে বললেন, আজ উনি বেঁচে থাকলে যে কি কাণ্ড করতেন তা তুমি ভাবতে পারবে না। তোমার মা সঙ্গে সঙ্গে বললেন, আজ উনি থাকলে বোধহয় আনন্দে পাগল হয়ে যেতেন। বোধহয় প্রসঙ্গ বদলাবার জন্য তুমি বললে, জানো মা, মৈনাক 83 মার্কস পেয়েছে। কি দারুণ ভালো ছেলে, ভাবতে পারছ? তোমার ঠাম্মা বললেন, বাহ, শুনেও আনন্দ হয়। তোমার মা মুহূর্তের জন্য আমার দিকে তাকিয়ে বললেন, চোখ মুখ দেখে মনে হয়েছে ও খুব ভালো ছাত্র। আমি সঙ্গে সঙ্গে বলি, না না মাসিমা, আমি এমন কিছু ভালো ছাত্র না। নেহাত বাবা মা দুজনে আমাকে গাইড করেছেন, তাই। তোমার বাবা কি করেন? স্কুলে পড়ান। মা? মা স্কুলে চাকরি করেন না, কিন্তু বাড়িতে অনেক ছাত্রছাত্রী পড়ান। মুহূর্তের জন্য থেমে একটু হেসে বলি, জানেন মাসিমা, আমার বাবার ঠাকুরদাও প্রেসিডেন্সির ছাত্র ছিলেন। তুমি আমার দিকে তাকিয়ে চোখ দুটো বড় বড় করে বললে, মাই গড, 3 জেনারেশনস আপনারা প্রেসিডেন্সির ছাত্র? ঠাম্মা বললেন, তার মানে তোমার বাবা ঠাকুরদাও খুব ভালো ছাত্র ছিলেন? হ্যাঁ ঠাম্মা, ওরা সত্যি খুব ভালো ছাত্র ছিলেন। তবে ওদের চাইতেও ভালো ছাত্র ছিলেন ঠাকুরদার বাবা। উনি বিএ পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছিলেন, স্যার আশুতোষ নিজের টাকায় ওকে এমএ পড়িয়েছিলেন। তুমি এবার হাসতে হাসতে বললে, দেখছো ঠাম্মা, তোমার বয়ফ্রেন্ড কোন ফ্যামিলির ছেলে? উনি হাসতে হাসতে বললেন, দিদি, তুই কি জানিস না আমি আজে বাজে ছেলের সঙ্গে প্রেম করি না? ঠাম্মার কথায় আমরা সবাই হো হো করে হেসে উঠি। চিঠিটা বেশ দীর্ঘ হয়েছে। আমার আরও অনেক কথা বলার আছে, তাই সেদিনের কথা আর বিশেষ কিছু লিখছি না। শুধু জানাই, সেদিন তোমার ঠাম্মা, মা আর পিসিকে দেখে আনন্দে খুশিতে আমার মন কানায় কানায় ভরে গিয়েছিল। আসল কথা হচ্ছে, বীজ অঙ্কুরিত হবার জন্য গ্রীষ্মের তাপ, বর্ষার জল আর মাঘের হিম হলেই যথেষ্ট। কিন্তু ভালো ফুল ফলের জন্য চাই সার, চাই পরিচর্যা। মানুষও কোনো ব্যতিক্রম নয়। দুমুঠো অন্ন হলেও সে বেঁচে থাকতে পারে, কিন্তু শিক্ষায় দীক্ষায় আদর্শে উপযুক্ত হতে চাই আরও আরও অনেক কিছু। চাই মাতৃস্নেহ, পিতার ভালোবাসা, চাই দাদু দিদাদের বন্ধুত্ব, পরামর্শ, চাই মমতাময়ী পিসি মাসি, চাই সুন্দর পরিবেশ। সেদিন তোমাদের বাড়িতে গিয়ে বুঝেছিলাম, ঈশ্বর অকৃপণভাবে এসব দুর্লভ সম্পদ তোমাকে দান করেছেন বলেই তুমি এত ভালো হয়েছ। তুমি সত্যিই ভাগ্যবতী। পিয়াসা, তুমি নিশ্চয় স্বীকার করবে, আজ ঘরে ঘরে প্রাচুর্যের বন্যা।
কিন্তু সৌন্দর্যের বড় অভাব। অর্থ আছে কিন্তু উদারতা নেই, খ্যাতি আছে কিন্তু মানুষের প্রতি মমত্ব নেই। তোমাদের পরিবার নিশ্চয়ই ব্যতিক্রম। তাই তো গত 3 বছরে কারণে অকারণে আমি বারবার ছুটে গেছি তোমাদের বাড়ি। ঠাম্মা যেন বিশাল বট অশ্বত্থ গাছ, তার স্নেহছায়ায় যেন জীবনের সব ক্লান্তি নিমিষে দূর হয়। আর তোমার মা, এমন স্নিগ্ধ শান্ত পবিত্র মাতৃমূর্তি দেখেই আমি ধন্য হয়েছি। বহু যুগের সাধনার জোরে তুমি অমন মার গর্ভে জন্ম নিয়েছ। পিসি, উনি সত্যি এক বিস্ময়। সাক্ষাৎ অন্নপূর্ণা বললেও বোধহয় ওকে ঠিক মর্যাদা দেওয়া হয় না। যিনি কোনোদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় না দেখেও এমন মনুষ্যত্বের অধিকারিণী হতে পারেন, তাকে মনে মনে শ্রদ্ধা না জানিয়ে পারা যায় না। ওদের তুলনায় তোমার বাবাকে আমি খুব কম দেখেছি, তবু যতটুকু দেখেছি তাতেই মনে হয়েছে উনি যেন শরতের এক টুকরো নীল মেঘ। ঠাম্মা, মাসিমা আর পেশির উপর সব চিন্তা ভাবনা দায় দায়িত্ব অর্পণ করে আপন আনন্দে ভাসতে ভাসতে সংসার সমুদ্র পাড়ি দিচ্ছেন। তাছাড়া কি অসম্ভব প্রাণবন্ত। তোমার সঙ্গে যেভাবে হেসে খেলে নেচে গেয়ে সারা বাড়ি মাতিয়ে রাখেন, তা দেখে আমি মুগ্ধও হয়েছি, বিস্মিতও হয়েছি। কলেজে ক্লাস শুরু হবার 1 সপ্তাহের মধ্যেই বাবার সেকেন্ড অ্যাটাক হলো। ও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চির বিদায় নিলেন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সারা পৃথিবীটা অন্ধকারে ডুবে গেল। একবার মনে হয়েছিল লেখা পড়া ছেড়ে ছুঁড়ে যা হোক কিছু করে জীবন কাটিয়ে দেব। তাই তো শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরও কলেজে গেলাম না। তারপর একদিন মা আমাকে বললেন, আচ্ছা খোকন, কার বাবা মা চিরকাল বেঁচে থাকে? কাউকে না কাউকে তো আগে যেতেই হবে। তোর বাবার বদলে যদি আমি চলে যেতাম, তাহলে তোর বাবা কি বিপদে পড়তেন তা ভাবতে পারিস? আমি কোনো কথা বলি না, আমি চুপ করে শুয়ে থাকি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে যান, উপযুক্ত সন্তানরা মা বাবার দুঃখ দূর করে, তাদের স্বপ্ন সার্থক করে তোলে। লক্ষ্মী খোকন, তোর বাবার স্বপ্ন ভেঙে চুরমার করে দিস না। তুই 10 জনের একজন না হলে তো তোর বাবা উপরে গিয়েও শান্তি পাবেন না। মা সবশেষে বললেন, তোদের ক্লাসের সব ছেলে মেয়েগুলোই তো অসম্ভব ভালো। ওদের সঙ্গে সারাদিন কাটালে তো সব হতাশা দূর হয়ে যাবে। লক্ষ্মী বাবা আমার, কাল থেকে নিশ্চয়ই কলেজে যাবি। কাল তো রবিবার। ঠিক আছে, পরশু থেকেই কলেজে যাস। মা মুহূর্তের জন্য থেমে বললেন, সারাদিন বাড়িতে বসে না থেকে কাল বরং কোনো বন্ধুর বাড়ি ঘুরে আয়, দেখবি মন অনেক হালকা হয়ে গেছে। মাকে বলতে পারলাম না, শুধু তোমার বাড়ি ছাড়া আর কোনো বন্ধুর বাড়ি চিনি না। মনে মনে ঠিক করলাম কাল সকালে উঠেই তোমাদের বাড়ি যাব। আমার স্থির বিশ্বাস ছিল ঠাম্মা, মাসিমা, পিসি আর সর্বোপরি তোমার সান্নিধ্যে কিছু সময় কাটাতে পারলে আমি নিশ্চয়ই স্বাভাবিক হতে পারব। তোমার মনে আছে কি সেদিনের কথা? মনে আছে কি আমার ন্যাড়া মাথা দেখেই তোমরা সবাই চমকে উঠেছিলে? সব কথা শোনার পর মাসিমা বেশ একটু রাগ করেই তোমাকে বলেছিলেন, আচ্ছা পিয়া, তুই কি ধরনের মেয়ে বলতো? ছেলেটা 15 দিন ধরে কলেজে আসছে না দেখেও একবার মনে হলো না একটু খোঁজ খবর করি? তোরা যে কি ধরনের বন্ধু তা আমি ভেবে পাই না। ঠাম্মা পর্যন্ত বললেন, সত্যি দিদি, তুমি মৈনাকের খবর না নিয়ে অন্যায় করেছ। এই চরম বিপদের দিনে তোমরা 2-4 জন ওর পাশে গিয়ে দাঁড়ালে ওর দুঃখ কতটা লাঘব হতো তা তুমি ভাবতে পারবে না। ওদের সামনে তুমি একটি কথাও বলনি, মাথা নিচু করে বসেছিলে। কিন্তু পরে আমি তোমার ঘরে গেলে তুমি 2টি হাত ধরে প্রায় কাঁদতে কাঁদতে বলেছিলে,
আমার সত্যি খুব অন্যায় হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করো। সেদিনই সেই মুহূর্ত থেকে সত্যি আমরা বন্ধু হয়ে গেলাম, তাই না? পিয়াসা, তুমি তো জানো আমি অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে। আমাদের সংসারে অভাবও দেখিনি, প্রাচুর্যও দেখিনি। মধ্যম গ্রামের শেষ প্রান্তে গ্রামীণ পরিবেশে আমাদের বাড়ি তুমি দেখেছ। ঠাকুরদা নিজের কিছু টাকা আর ঠাকুরমার গহনা বিক্রি করে ওই জমি কিনে একখানা পাকা আর একখানা টিনের ঘর তৈরি করেছিলেন। পরবর্তীকালে পিসিদের বিয়ে দেবার পর বেশ কবছর টানাটানির মধ্যে সংসার চালাবার পর বাবার আয় দিয়ে সংসার চলত, আর মা তার পুরো আয় ব্যাংকে জমাতে শুরু করেন। 5 বছর পর মার সমস্ত গহনা বিক্রি করে আর গচ্ছিত টাকা দিয়ে আমাদের বর্তমান বাড়ি তৈরি হয়। সব মানুষেরই কিছু বাতিক থাকে, আমার বাবারও বেশ কিছু বাতিক ছিল। স্কুল বন্ধ থাকলে উনি দুপুরে খাওয়া দাওয়ার পর বইপত্তর পড়তেন, তারপর ঠিক 8 ঘন্টা ঘুমোতেন। কিন্তু ঘরের মধ্যে বন্দি থাকতে একটু পছন্দ করতেন না। তাই তো বাড়িঘর তৈরি হওয়ার পর আমাদের পেছনের বাগানের বড় বড় গাছগুলোর চারপাশ বাঁধানো হলো। বর্ষাকাল ছাড়া বছরের অন্য সব সময় বাবা ছুটির দিনের সকাল দুপুর ওসব গাছতলাতে কাটিয়ে দিতেন। রবিবার সকালবেলায় ওসব গাছতলাতে বসে বাবা ছাত্রছাত্রীদের পড়াতেন। বাবা সবসময় বলতেন, প্রকৃতির ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকলে মানুষ শুধু নিরোগ হয় না, উদারও হয়। আমার বাবার দ্বিতীয় বাতিক ছিল দেশ ভ্রমণ। বাবার এই দুটি বাতিকই মা 16 আনা সমর্থন করতেন। তাই তো স্বামী স্ত্রী 11 মাস পরিশ্রম করার পর পুরো 1 মাস ধরে ঘুরে বেড়াতেন। আমি যখন মাত্র 7 মাসের, তখন আমি প্রথম মা বাবার সঙ্গে বেড়াতে যাই। আমি একটু বড় হবার পর বাবা আমাকে বলতেন, শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করে আর 2-4 ঘন্টা লাইব্রেরিতে কাটালেই শিক্ষা সম্পূর্ণ হয় না। দেশভ্রমণ ছাড়া কোনো মানুষের শিক্ষা সম্পূর্ণ হতে পারে না। খুব ছোটবেলার কথা আমার মনে নেই, একটু বড় হবার পর থেকে সম্প্রতিকাল পর্যন্ত দেশ ভ্রমণ করে দেখেছি ভারতবর্ষ ঝড়ের বেগে এগিয়ে চলেছে। উত্তর দক্ষিণ ও পশ্চিম ভারতের কোথাও মানুষের মধ্যে হাহাকার হতাশা দেখিনি আরও অনেক কিছু। মিছিল মিটিং, পথ অবরোধ, যত্রতত্র আড্ডা, ফুটপাতে বেকারদের ক্যারাম খেলা, ভিখিরি, সরকারি বেসরকারি অফিস বাড়ি সর্বাঙ্গে পোস্টারে পোস্টারে 6 লাভ, ভাঙাচোরা রাস্তা, দুর্গা কালী শনি পূজা করে টাকা তোলা ইত্যাদি আরও অনেক অনেক কিছু দেখিনি। আমরা এখানে ঠিক উল্টো ছবিটা দেখি। আমার বন্ধু বান্ধব পরিচিতদের হতাশা আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখতে দেখতে আমি নিজেও অনেক সময় ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা না করে পারিনি। বাবার মৃত্যু আমাকে আরও দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছিল। সত্যি বলছি পিয়াসা, প্রেসিডেন্সিতে ভর্তি হবার পর আমি আবার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করি। এই কলেজের প্রত্যেকটি ছেলেমেয়ের মধ্যে যে অফুরন্ত প্রাণশক্তি, আত্মবিশ্বাস, জীবন যুদ্ধে এগিয়ে যাবার দৃঢ় সংকল্প দেখেছি, তা আমাকে শুধু অনুপ্রাণিত করেনি, ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত আশাবাদীও করেছে। মা বাবার সঙ্গে দেশ ভ্রমণ আর 3 বছর প্রেসিডেন্সি কলেজে পড়ে জেনেছি, নিষ্ঠাবান আর পরিশ্রমী হলে জীবন যুদ্ধে কেউ ব্যর্থ হতে পারে না, এবং এর উপর যারা উপযুক্ত শিক্ষালাভ করেছে তাদের সম্ভাবনা সীমাহীন। অধ্যাপক আর তোমাদের মতো বন্ধু বান্ধবীদের সান্নিধ্যেই আমার মতো লাজুক, ভীতু ও সর্বোপরি আত্মবিশ্বাসহীন ছেলেরও নবজন্ম ঘটল। তুমি কি জানো আমার এই নবজন্মের সূত্রপাত কবে হয়? ফ্রেশার্স পার্টি হবার মাসখানিক পরে ইউনিয়ন থেকে ফার্স্ট ইয়ারে সব ছেলেমেয়েদের আমন্ত্রণ জানানো হলো আরও একটি অনুষ্ঠানে। প্রত্যেক ছেলেমেয়েকে বলতে হবে কেন আমি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছি।
সময় মাত্র 2 মিনিট। মনে পড়ে কি সে অনুষ্ঠানের কথা? মনে আছে কে কি বলেছিল? আমি জীবনেও ভুলব না সেদিনের স্মৃতি। বাল্মীকি বলেছিল, আমি ভারতবর্ষের যোগ্যতম প্রধানমন্ত্রী হবার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও যোগ্যতা অর্জন করতে এই কলেজে ভর্তি হয়েছি। ওর মন্তব্যের পর হাততালিতে ফেটে পড়েছিল সারা হল। ইংলিশ অনার্সে প্রদীপ বলেছিল, আমি আমার স্ত্রীকে তাজমহলের চাইতে অনেক অনেক সুন্দর ও আরও অনেক বড় প্রেমের মন্দির উপহার দিতে চাই বলেই। কথাটা শেষ করার আগেই সবাই হাসিতে ফেটে পড়েছিল। ফিজিক্সের সুদীপ্তা বলেছিল, আমি ভারতবর্ষের মাদাম কুরি হতে চাই। সাত্তকী বলেছিল, আমি সারা দুনিয়ার মানুষকে এক ধর্মে দীক্ষিত করতে চাই। প্রেয়সী চাপা হাসি হেসে বলেছিল, আমি সারা জীবন সবার আদরের, স্নেহের, প্রাণের প্রেয়সী হয়ে থাকতে চাই বলেই এই কলেজে। ওর ওই মন্তব্য শুনে ছেলেদের মধ্যে যেন বোমা বিস্ফোরণ হলো। বেশ কিছু ছাত্রছাত্রীর পর তুমি বললে, আমি উপযুক্ত নারী হয়ে সবাইকে সুখে শান্তিতে রাখতে চাই। আমি অবাক হয়ে গেলাম যে একটি ছেলে মেয়েও বলল না, ভালোভাবে লেখাপড়া শিখে ভালো চাকরি চাই, ভালো স্বামী স্ত্রী চাই, সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই। যে যাই বলুক, সবার মধ্যেই একটা স্বপ্নের ইঙ্গিত পেলাম। আমি ভেবেছিলাম আমি বলবো, ভালোভাবে লেখাপড়া শিখে ভালো শিক্ষাব্রতী হতে চাই। কিন্তু শেষ পর্যন্ত আমি কি বলেছিলাম তা কি তোমার মনে আছে? মনে আছে কি আমি বলেছিলাম, আমি সত্যিকার মানুষ হতে চাই? মনে পড়ে কি আমার এই মন্তব্যের জন্য তুমি আমাকে অভিনন্দন জানিয়েছিলে? এই 3 বছরের আরও কত স্মৃতি মনে পড়ছে। সেসব কথা লিখতে গেলে মহাভারত হয়ে যাবে। তবু কিছু কথা না লিখে পারছি না। তখন আমরা সেকেন্ড ইয়ারে উঠেছি। এই বছর খানেকের মধ্যেই আমরা কয়েকজন ছেলে মেয়ে বেশ ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছি। যেদিন একটু তাড়াতাড়ি ক্লাস শেষ হয় কিন্তু অন্য প্রোগ্রাম নেই, সেদিন আমরা কোথাও না কোথাও বসে আড্ডা দিই। যেদিনের কথা বলছি সেদিন আমরা 5-6 জন কলেজের মাঠে বসেই মশলা মুড়ি খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সাত্তকী মুড়ি চিবুতে চিবুতে তোমার, ঈশিতা আর দেবিকার দিকে তাকিয়ে আধো আধোভাবে বলল, এক মহা সমস্যায় পড়েছি। কি করব বলতে পারিস? তোমরা 2-3 জন প্রায় একসঙ্গে প্রশ্ন করলে, কি আবার সমস্যায় পড়লি? ওই বুড়ি। কোন বুড়ি? আবার কে? আমার ঠাকুমা। সে বুড়ি আবার তোকে কি সমস্যায় ফেললেন? সে বুড়ি বলছে আর বেশি দিন বাঁচবে না। কিন্তু সমস্যাটা কি? আমি আর বাল্মীকি মুড়ি খেতে খেতেই একটু কৌতুক মেশানো কৌতূহলের সঙ্গে তোমাদের কথাবার্তা শুনছি। আবার একগাল মুড়ি দিতেই সাত্তকী উদার সন্ন্যাসীর মতো নির্লিপ্তভাবে বলল, বুড়ি বলছে আমার বউ না দেখে মরতে পারবে না। তুমি হাসতে হাসতে বললে, বেশ তো, বিয়ে করে নে। ঈশিতা প্রশ্ন করল, মেয়ে ঠিক হয়েছে? পাড়ার সধবা, বিধবা, কুমারী সবাই আমাকে বিয়ে করার জন্য পাগল। ওর কথায় আমরা সবাই হাসি। হাসি থামলে দেবিকা বলল, ভোরবেলায় উঠে যার মুখ আগে দেখবি তাকেই বিয়ে কর। আমি নাকি মোষের মতো ঘুমোই। মার দিদি বুঝি শত ডাকাডাকি করেও আমার ঘুম ভাঙাতে পারে না বলেই তো পটলের মা আমাকে চা দিতে আসে। সাত্তকী মুহূর্তের জন্য থেমে বলে, ওই মহিষী মহিলার এক ডাকে আমি লাফ দিয়ে উঠি। তোমরা কে যেন বললে, ওকে বিয়ে কর, শি উইল বি ইয়োর আইডিয়াল ওয়াইফ। তা ঠিক। পটলের মা রূপে মাধুরী দীক্ষিত, অভীষ্ট লাভে মেধা পাটকরের মতোই, কর্তব্যে অবিচল। আরও কণ্ঠস্বর শোনার পর মিনিবাসের এয়ার হর্ন কানে এলে মনে হয় কোকিলের ডাক শুনছি।
ঠাকুমা কি আর কোনো মেয়ে দেখেননি? শুধু ঠাকুমা কেন, মা বাবা তো মেয়ে ঠিক করে রেখেছেন। তবে আর দেরি করছিস কেন? ঝুলে পড়। তা ঝুলে পড়তে পারি, কিন্তু তোরা যদি আত্মহত্যা করিস? ঈশিতা জিজ্ঞেস করল, আমরা আত্মহত্যা করব কোন দুঃখে? তোরা সবাই যে দিনরাত্রি বলিস আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তুমি বললে আর কিছু না? হ্যাঁ রে পিয়াসা, এদের সবার সামনে বলবো? কি বলবি? ওই যে কাল রাত্রিরে ফোন করে বললি আমাকে কাছে না পাওয়ার জন্য তুই কিছুতেই ঘুমোতে পারছিস না। মারবো টেনে এক থাপ্পড়। জানিস পিয়াসা, পরশু রাত 1:30টার সময় ফোন করে ঈশিতা ঠিক একই কথা বলেছে। দেবিকা সঙ্গে সঙ্গে বলল, তার আগের দিন তো আমি ফোন করেছিলাম, তাই না রে সাত্তকী? দ্যাটস রাইট। এসব ঠাট্টা ইয়ার্কি চলতে চলতেই তুমি বললে, এক মৈনাক ছাড়া সব ছেলেরাই কারুর না কারুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাল্মীকি একটু হেসে তোমাকে জিজ্ঞেস করল, আমরা না হয় প্রেমে হাবুডুবু খাচ্ছি, কিন্তু তুই কার প্রেমে হাবুডুবু খাচ্ছিস? তুমি তীর্যক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে চাপা হেসে বললে, আমি তো তোদের সবার প্রেমের বন্যায় ভেসে গেছি। বাল্মীকি চিৎকার করে উঠল, মাই গড, তুই যে সুপার দ্রৌপদী হয়ে গেলি। এই ধরনের আলতু ফালতু বকবক করা কলেজের ছেলে মেয়েদের ধর্ম এবং এর কোনো গুরুত্ব নেই। তবু বলবো, আমার সম্পর্কে সেদিন তুমি যে মন্তব্য করেছিলে তার জন্য আমি মনে মনে তোমাকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছি। এই কথা ঠিক, যৌবনের শুরুতেই ছেলেমেয়েরা অনেক রঙিন স্বপ্ন দেখে, প্রেমে পড়ে, অসম্ভবকে সম্ভব মনে করে, অবাস্তবকে বাস্তব মনে করে। এক কথায় বলা যায়, এই বয়সে ছেলেমেয়েদের মনে যেন কালবৈশাখীর ঝড় ওঠে। সমাজ, সংসার, পরিবারকে ভুলে তারা নিজেরা এক অলীক স্বপ্নরাজ্যের বাসিন্দা হয়। পিয়াসা, আমিও এই স্বপ্নরাজ্যের বাসিন্দা হতে চেয়েছি, কিন্তু পারিনি। আমি ভীতু, দুর্বল, আত্মকেন্দ্রিক বলেই বোধহয় কল্পনার পাখায় ভর দিয়ে উঠতে সাহস করিনি। আরও কারণ ছিল। যার মা ছাত্রছাত্রী পড়িয়ে রোজগার করে ছেলেকে পড়াচ্ছেন, তার পক্ষে কি এ ধরনের বিলাসিতা করা উচিত নাকি সম্ভব? তাছাড়া আমি একটু হীনমন্যতায় ভুগতাম। আমি ছাড়া বাড়ি, গাড়ি, পারিবারিক ঐতিহ্য কার ছিল না। সবার সঙ্গে আমার বন্ধুত্ব, হৃদ্যতা ছিল, কিন্তু ভোরের কুয়াশার মতো ওদের আভিজাত্যের আবরণ ভেদ করে আমি কিছুতেই খুব সহজ হতে পারতাম না। ব্যতিক্রম ছিলে শুধু তুমি। আমাদের ক্লাসের ছেলেদের মধ্যে বাল্মীকি ছিল হিরো। অমন সুপুরুষ ছেলে বোধহয় আমাদের কলেজে আর ছিল না। ওর হাবভাব, চালচলন, পোশাকের বৈশিষ্ট্যই অনায়াসে সবার দৃষ্টি আকর্ষণ করত। এর উপর ছিল ওর পারিবারিক ঐতিহ্য। প্রথম যেদিন আমরা সবাই ওদের বাড়ি গিয়েছিলাম, সেদিনের কথা কি তোমার মনে আছে? ওই বিশাল বিশাল থামওয়ালা বাড়ির সামনে পৌঁছেই আমরা অবাক হয়েছিলাম। আমাদের মধ্যে কে যেন বাল্মীকিকে প্রশ্ন করেছিল, হ্যাঁ রে, তোদের বাড়িতে ক হাজার পায়রা থাকে রে? বাল্মীকি হাসতে হাসতে বলেছিল, পায়রা তো দূরের কথা, আমাদের বাড়িতে টোটাল কতগুলো লোক থাকে তাও বোধহয় কেউ বলতে পারবে না। ভাস্বতী বলল, কেন গুল মারছিস? তোদের বাড়িতে কে কে থাকেন তা তুই জানিস না, তাই আমাদের বিশ্বাস করতে হবে? সিঁড়ি দিয়ে বারান্দায় উঠতে গিয়ে থমকে দাঁড়িয়ে বাল্মীকি বলল, ভাস্বতী, বিলিভ মি, আমি সত্যি জানি না। ও বারান্দা দিয়ে মেন ড্রয়িং রুমের দিকে এগোতে এগোতে বলেছিল, আমার বাবা কাকারা 5 ভাই, আমার 5 পিসিও আছেন। এই 10 জনের কয়েকশো আত্মীয় স্বজনের মধ্যে কারা কখন আসছে বা কতদিন থাকছে তা কেউ জানে না। কে যেন হাসতে হাসতে জিজ্ঞেস করল, হ্যাঁ রে বাল্মীকি, তোদের এই বাড়িতে কতগুলো ঘর আছে রে? মেন বিল্ডিংয়ে ছোট বড় 40টা ঘর আছে। 40টা? বারান্দা পেরিয়ে বিশাল ড্রয়িং রুমের মধ্যে পা দিয়েই বাল্মীকি বলল,
তোরা বিশ্বাস করবি কিনা জানি না, আমি এখনো পর্যন্ত আমাদের পুরো বাড়িটা দেখিনি। সাত্তকী সিগারেটে টান দিয়ে বলল, কেন গুল মারছিস? বাল্মীকি হাসতে হাসতে বলল, দেখ আজ তোকে আমি কি জব্দ করি। শতখানেক বছরের পুরনো সোফাগুলোতে আমাদের বসতে বলে বাল্মীকি ভেতরে গেল। আমরা কেউই বসতে পারি না। অবাক হয়ে দেখি চারদিক, কি বিশাল বিশাল 3টে ঝাড় লণ্ঠন। দেয়ালের চারদিকে ফরাসি আর ইংরেজ শিল্পীদের তৈরি বিশাল বিশাল ওয়েল পেন্টিং। বিবস্ত্রা নারী, স্তনপাণ্ডত শিশুকে কোলে নিয়ে বিদেশিনী যুবতী মা, মধ্যযুগীয় ইউরোপিয়ান ক্যাসেল, কাশীর দশাসমেত ঘাট, শীতের সিমলা ছাড়া লর্ড কার্জন। লর্ড কার্জনের পেন্টিংটা দেখে বিবেক বলল, এ শালা এখানে এলো কী করে? ঠিক সেই মুহূর্তে বাল্মীকি আমাদের পেছনে দাঁড়িয়ে একটু হেসে বলল, এই শালার মোশেহেবি করে তো আমার ফোরফাদাররা নিজেদের আখের গুছিয়ে নেন। আমরা ঘুরে দাঁড়াতেই ও চাপা হাসি হেসে বলে, কার্জন শুধু এই ড্রয়িং রুমে বসে বাইজির নাচ দেখতেন না, আমার ফোরফাদারের এক সুন্দরী শালিকে নিয়ে মাঝে মাঝে বারাসাতের এক বাগান বাড়িতে বেড়াতেও যেতেন। সাত্তকী হাসতে হাসতে বলল, লাভলি লাভলি। সে যাই হোক, সেদিন ওই ড্রয়িং রুম থেকে 3 তলায় বাল্মীকির ঘরে যাবার পথে ওই বাড়ির যতটুকু দেখলাম তাতেই আমাদের চক্ষু ছানা বড়া। নিচে লম্বা বারান্দা পার হয়ে মার্বেলের সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই 5-7 জন ঝি চাকর ছাড়াও 3-4 জন মহিলাকেও উঠানামা করতে দেখলাম। ঝি চাকররা সসম্ভ্রমে একপাশে সরে দাঁড়ালেও ওই মহিলাদের মধ্যে একজনও বাল্মীকির সঙ্গে কথা বললেন না বলে আমরা একটু অবাকই হলাম। বাল্মীকি ওদের উপেক্ষা করে আমাদের নিয়ে উপরে উঠল। 3 তলায় উঠেই দেবিকা বাল্মীকিকে জিজ্ঞেস করল, সিঁড়িতে যাদের দেখলাম তারা কি তোর কাজিন সিস্টার নাকি দিদি বৌদি? বাল্মীকি অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বলল, না না, ওরা আমার কেউ না, ভগবান জানে কে কোন কাকিমার আত্মীয়। শুধু বাড়িটিই না, পরিবারও বিশাল, তা বুঝতে আমাদের কষ্ট হয় না। 3 তলার একেবারে দক্ষিণ দিকের কোণে বাল্মীকির ঘর। শুধু ওর ঘরের সামনে সামনে একটা ছোট ছাদ। ছাদের কোণা দিয়ে লোহার ঘোরানো সিঁড়ি নিচে নেমে গেছে। বাল্মীকির ঘরখানা যে কোনো সাধারণ বাড়ির অন্তত 2খানা ঘরের সমান। এককালে ঘরের দেয়ালে যে সুন্দরী পরীদের ছবি আঁকা ছিল তা এখন অস্পষ্ট হলেও বেশ বোঝা যায়। ঘরের একপাশে একটা বিশাল পালঙ্ক, ওর উল্টো দিকে একটা বেশ বড় সেটি, আর 3টে সোফার মাঝখানে শ্বেত পাথরের গোল টেবিল। এছাড়া বুকশেলফ, পড়াশোনার টেবিল, 2টো গোদরেজের আলমারি ইত্যাদি ইত্যাদি আরও কত কি। ঘরের লাগোয়া বাথরুমটিও মোটামুটি আমাদের একটা শোবার ঘরের মতো। হ্যাঁ, টেলিফোনও আছে ওই বাথরুমের পাশে। কে যেন বাল্মীকিকে প্রশ্ন করল, হ্যাঁ রে, 3 তলায় কেউ থাকেন না? 3 তলার এই অংশ বাবার ভাগে পড়েছে, আমার ঘরের পাশে 3টে ঘর গেস্টদের জন্য রাখা আছে। ও একটু থেমে একটু হেসে বলল, এখানে আমি প্রেম করলেও কেউ জানতে পারবে না, আবার মরে গেলেও পরের দিন সকালের আগে কেউ টের পাবে না। ভাষ্যতে একটু কৌতুক মেশানো হাসি হেসে বলল, রিয়েলি? বাল্মীকিও একটু হেসে বলল, তুই আজ রাত্রিটা আমার কাছে কাটাবি নাকি? ও মুহূর্তের জন্য থেমে বলল, দুনিয়ার কেউ জানতে পারবে না যে তুই আমার ঘরে আছিস। ভাষ্যতে হাসতে হাসতে বলল, তোদের এই বাড়িতে রাত কাটাবার আগেই আমি আত্মহত্যা করব। ঠিক সেই সময় একজন বৃদ্ধ চাকর আর 2টি ঝি আমাদের জন্য লুচি, আলুর দম, মন্ডা, মিঠাই নিয়ে হাজির হওয়ায় ওই প্রসঙ্গ চাপা পড়ল। আমাদের খাওয়া দাওয়ার মাঝখানেই বাল্মীকির মা, 2 কাকিমা আর প্রায় আমাদেরই বয়সী 3-4 জন খুড়তুতো বোন এসে হাজির। আমরা মা কাকিমাদের প্রণাম করতেই এক কাকিমা হাসতে হাসতে বললেন, তোমাদের দেখতে এলাম। তুমি সঙ্গে সঙ্গে একটু হেসে বললে, আমাদের আর কি দেখবেন, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ ছেলে মেয়ে। অন্য এক কাকিমা
ভাস্বতী আর দেবিকাকে বললেন, তোমরা কি এরকম জিন্সের ওপর কুর্তা পরে কলেজে যাও? দেবিকা একটু হেসে বলল, আমি তো রেগুলারই এভাবে কলেজে আসি। ভাস্বতী বলল, আমি হয় জিন্স কুর্তা না হয় সালোয়ার কামিজ পরে কলেজে যাই। তোমরা শাড়ি পরো না? ভাস্বতী বলল, না না, শাড়ি টাড়ি পরি না। আমাদের বাড়ির মেয়েরা ছেলেদের মতো জিন্স টিন্স পরে বাইরে বেরোবার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। তুমি একটু চাপা হাসি হেসে বললে, কাকিমা, আমরা তো সবাই পড়াশোনা শেষ করে চাকরি বাকরির বাজারে পুরুষদের সঙ্গে সমান তালে লড়াই করব, তাই এখন থেকে আমরা সেজন্য তৈরি হচ্ছি। বিয়ে থা করবে না? তুমি একটু জোরে হেসে উঠে বললে, হ্যাঁ কাকিমা, আমরা সবাই বিয়ে করব, আমরা কেউই সন্ন্যাসিনী হব না। অন্য এক কাকিমা চাপা হাসি হাসতে হাসতে বললেন, তোমাদের শ্বশুর শাশুড়ি বা বরেরা যদি আপত্তি করে তাহলে তো তোমরা চাকরি করতে পারবে না। সে ধরনের কনজারভেটিভ পরিবারে আমরা বিয়েই করব না। কোথায় বিয়ে হবে তাও কি তোমরা ঠিক করবে? আমরাও ঠিক করতে পারি, আবার মা বাবা ঠিক করার আগে নিশ্চয়ই আমাদের মতামত নেবেন। এতক্ষণ চুপ করে থাকার পর বাল্মীকির মা পাশ ফিরে ছোট যাকে বললেন, দেখ ছোট, আজকালকার লেখাপড়া যারা মেয়েরা জজ ম্যাজিস্ট্রেট হচ্ছে, প্লেন চালাচ্ছে, হিল্লি দিল্লি বিলেত আমেরিকা ঘুরে বেড়াচ্ছে, শুধু 200 ভরি সোনার লোভে এরা কখনোই বাপ জ্যাঠার পছন্দ করা ছেলেকে চোখ বুজে মালা পরিয়ে দেবে না। উনি মুহূর্তের জন্য থেমে বলেন, তুই তোর বরের কাছে শুনিসনি? একটা 25-26 বছরের মেয়ে খড়গপুর থেকে কম্পিউটারি পাশ করে ওদের অফিসে 18,000 টাকা মাইনের চাকরি পেয়েছে। এবার উনি একটু হেসে বলেন, ওই মেয়ে কি কখনো আমাদের এই থামওয়ালা বাড়িতে বউ হয়ে এসে সারাদিন পান জর্দা চিবুবে? তুমি সঙ্গে সঙ্গে বললে, ঠিক বলেছেন মাসিমা। এসব কথাবার্তার সময় চুপ করে বসে থাকলেও ওরা সবাই চলে যাবার পরপরই বাল্মীকি বলল, কাকিমাদের কথায় তোরা কিছু মনে করিস না। আমার কাকিমারা যেমন বিদ্যের জাহাজ তেমনই কুপমণ্ডুক। আমি বললাম, কিন্তু মাসিমার চিন্তাধারা তো খুবই আধুনিক। হ্যাঁ, মা সত্যিই খুব আধুনিক। বাল্মীকি একটু থেমে বলে, আমাদের 14 পুরুষের মধ্যে আমার দিদি ছাড়া আর কোনো মেয়ে বিয়ে পাশ করেনি, আর তা সম্ভব হয়েছে শুধু মার জন্য। তুমি হাসতে হাসতে বললে, মাসিমার যে রুচি আছে তা তোর সাজ পোশাক দেখে বুঝলাম, কিন্তু তোর এক একজন কাকিমা তো এক একটা মোবাইল জুয়েলারি শপ। বাল্মীকি বলল, ওদের আজকে দেখে তুই অবাক হলি, আর ওরা যখন সেজে গুজে নেমন্তন্নতে যায় তখন দেখলে তো মূর্ছা যাবি। হ্যাঁ রে, তোদের বাড়ি নিয়ে কি বিমল মিত্তির সাহেব বিবি গোলাম লিখেছেন? তোমার কথা শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠি। এর 2-4 দিন পরে আমি তোমাকে বলি, সেদিন বাল্মীকিদের বাড়িতে তুমি অনেক অপ্রিয় সত্য বলেছ। বাল্মীকির কাকিমারা ওসব আলতু ফালতু কথাবার্তা বলায় আমার মেজাজটা বিগড়ে গিয়েছিল বলেই 2-4টে কথা না বলে থাকতে পারিনি। তুমি মুহূর্তের জন্য থেমে বললে, সত্যি কথা বলতে কি, ওই ভদ্রমহিলাদের দেখে আমার গা ঘিনঘিন করছিল। তোমার কথাবার্তা শুনে বোধহয় বাল্মীকি দুঃখ পেয়েছে। দুঃখ পায়নি, অসন্তুষ্ট হয়েছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। ওর রূপ গুণ আর আভিজাত্য দেখে তো আমি গলে পড়ব না। তুমি মুহূর্তের জন্য থেমে বললে, বাল্মীকি যতই আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা করুক না কেন, ও কখনোই আভিজাত্যের গর্ব বা অহংকার মুক্ত হতে পারে না। ওর যাতে তোমাকে বা সাত্তকীকে আমার অনেক বেশি কাছের মানুষ মনে হয়। সত্যি, সাত্তকীর মতো হাসি খুশি দিলদরিয়া ছেলে বোধ হয় আমাদের কলেজে আর নেই। শুধু তাই না, আমাদের কলেজের ছেলেদের মধ্যে সুমনদা আর সাত্তকীকে ছাড়া আর কাউকে তো অন্যের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তে দেখি না। তুমি না থেমেই বললে, শুধু আমি না, সবাই মনে করে সাত্তকী খুবই কাছের মানুষ। আমি একটু হেসে প্রশ্ন করি, কিন্তু আমাকে কেন অনেক বেশি কাছের মানুষ মনে হয়? তুমি আমার চোখের পর চোখ রেখে
চাপা হাসি হেসে বললে, শুধু আমি না, মা ঠাম্মাও মনে করেন ইউ আর টু সিনসিয়ার অ্যান্ড অনেস্ট, তাই তো তোমাকে কাছের মানুষ মনে হয়। হ্যাঁ পিয়াসা, সত্যি আমি সিনসিয়ার অ্যান্ড অনেস্ট। আমি সারা জীবন একই রকমই সিনসিয়ার আর অনেস্ট থাকতে চাই। তুমি তো এমএ পড়বে, কিন্তু আমি কি করব তা তো জানি না। যদি আইআইএমে চান্স পাই তাহলে অল ইন্ডিয়া সার্ভিসেসে ঢোকার চেষ্টা করব। অর্থাৎ আগামী দিনগুলোতে কোথায় কিভাবে থাকব তা বলতে পারছি না। তবে যেখানে যে অবস্থাতে থাকি না কেন, তোমাকে আমি ভুলতে পারবো না। তোমাকে আমি চাই জীবনের প্রতি মুহূর্তের সমস্ত সুখ দুঃখের অংশীদার হিসেবে, সঙ্গিনী রূপে। আমার এই স্বপ্ন কি সার্থক হবে না? মৈনাক। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিমাই ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস পিয়াসা এর ৫ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।